নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রিবন আইএস। বন্ধুরা, রিসেন্টলি বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিস ইউএসএ ভ্রমণে যায় ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির মিটিং অ্যাটেন্ড করার জন্য। এবং সেখানে গিয়ে মোহাম্মদ ইউনিস এবং ইউএসএর বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের একটা ছবি ভাইরাল হয়। ছবিটা দেখা যাচ্ছে মোহাম্মদ ইউনিস এবং জো বাইডেন প্রায় আলিঙ্গন করার মতো একটা অবস্থা, এবং জো বাইডেন কিছু মোহাম্মদ ইউনিসের কানে কানে বলছে। বাংলাদেশিদের গর্বে বুক চওড়া হয়ে গিয়েছে, তারা সব জায়গায় এই ছবিটা পোস্ট করে দেখাচ্ছে আমাদের প্রধান উপদেষ্টার পাওয়ার কতটা রয়েছে। তারা বোকার মতো এটা সব জায়গায় পোস্ট করছে, তারা এটা বুঝতে পারছে না যে অলরেডি মোহাম্মদ ইউনিস বাংলাদেশের ডিল করে বসে আছে জো বাইডেনের সাথে। অ্যাসেম্বলির পরে জো বাইডেন বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে অ্যাসিওর করেছে, নিশ্চিত করেছে যে ইউএস বাংলাদেশকে সম্পূর্ণরূপে সাহায্য করবে যে কোনো বিষয়ে। তার মানে একদম ক্লিয়ার কাট কথা, বাংলাদেশকে ইউএস ফুল সাপোর্ট দিবে। বন্ধুরা, এই জায়গাটাতেই প্রশ্ন উঠে, বাংলাদেশকে ইউএসএ ফুল সাপোর্ট দিচ্ছে কেন, এবং এই সময়টাতে ফুল সাপোর্ট দিচ্ছে, তাহলে শেখ হাসিনার সময় বাংলাদেশ কোন পাপটা করেছিল যে শেখ হাসিনার সময় ইউএসএ বাংলাদেশকে ফুল সাপোর্ট দেয়নি, কিন্তু মোহাম্মদ ইউনিসের সময় দিচ্ছে। মোহাম্মদ ইউনিসের সময় ফুল সাপোর্ট দেওয়ার একটা মিনিং তো এটাও আছে, কারণ মোহাম্মদ ইউনিস ইউএসএরই একজন লোক, ইউএসএর একজন স্টুজ বলতে পারো। মোহাম্মদ ইউনিসকে তো নোবেল পুরস্কার তো এমনি দেয়নি, তিনি ইকোনমির জন্য যেখানে নোবেল পুরস্কার পাওয়ার কথা, সে যদি ইকোনমিতে কিছু করে থাকে, গ্রামীণ ব্যাংকের জন্য, যেটা সম্পূর্ণ ইকোনমির একটা পার্ট, কিন্তু সে নোবেল পুরস্কার পেয়ে গেল কিসের জন্য? শান্তির জন্য। ইকোনমিক কমিটি যেটা রয়েছে সেখানে হয়তো পাঠিয়েছিল যে এই নামটা নমিনেট করে দাও ইকোনমির নোবেলের জন্য, তারা হয়তো অ্যাকসেপ্ট করেনি, পরে শান্তির জন্য ঢুকিয়ে দিয়েছে, গজামিল দিয়েছে ইকোনমির জন্য নোবেল প্রাইজ। এই যে মোহাম্মদ ইউনিস নোবেল প্রাইজ পেয়েছে, এটার জন্য আনুগত্য বিনিময় তো করতে হবে, সেই কারণের জন্য বাংলাদেশে রয়েছে বর্তমানে মোহাম্মদ ইউনুস, এবং ইউএসএর দালালি করে বেড়াচ্ছে এক কথায় বলতে পারি, এবং ইউএসএর জন্যই কাজ করছে। বাংলাদেশি সরকারের বলতে পারো বাংলাদেশি জনগণের জন্য কোনো কাজ করবে কিনা এটা নিয়ে একটা ডাউট কিন্তু অবশ্যই থেকে যায়। কিন্তু বন্ধুরা, সবার আগে বুঝতে হবে শেখ হাসিনার জায়গায় মোহাম্মদ ইউনিসকে চুজ করলো কেন। দেখো বন্ধুরা, শেখ হাসিনা যখন তাকে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করা হলো, সে যখন ভারতবর্ষে আসলো, সে একটা ক্লেম করলো যে তাকে ক্ষমতাচ্যুত করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বিষয়টা ছিল সেটা ইউএসএর হাত ছিল। শেখ হাসিনা বলল ক্ষমতাচ্যুত হওয়ার 1-2 মাস আগে একজন সাদা ব্যক্তি, হোয়াইট ম্যান, শ্বেতবর্ণের একজন ব্যক্তি তার কাছে আসে, তার কাছে এসে বলে তাকে একটা আইল্যান্ড দিতে হবে, অর্থাৎ বাংলাদেশে একটা তাদের নেভাল বেস করতে দিতে হবে, নৌ সামরিক ঘাঁটি করতে দিতে হবে, তাহলে তিনি সরকারে থাকতে পারবে। যদি সরকারে থাকতে না পারে তাহলে তাকে সরকারের জায়গা থেকে পদত্যাগ করা হবে, অথবা তাকে ক্ষমতাচ্যুত করিয়ে দেশ থেকে পরিত্যাগ করতে বা পালাতে বাধ্য করবে, এবং আলটিমেটলি সেটাই হয়েছে। তো শেখ হাসিনার বিরুদ্ধে যেই দেশই হোক না কেন, হোয়াইট ম্যান থেকে, তাদের এত রাগটা কেন? সেটার জন্য বন্ধুরা, সাউথ এশিয়া রিজনের জিও পলিটিক্সটাকে আমাদের বুঝতে হবে। বন্ধুরা, বর্তমানে যদি গ্লোবাল পলিটিক্স দেখো, দুটো মোস্ট পাওয়ারফুল স্টেট হচ্ছে, একটা হচ্ছে চায়না আর একটা হচ্ছে ইউএসএ। ইউএসএ সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পর থেকে ইউনিপোলার একটা ওয়ার্ল্ড তৈরি করেছে, সেই ওয়ার্ল্ডে ইউএসএ সর্বসর্বে, ইউএসএ যা বলবে সেটাই হবে। কিন্তু 2010 সালে বা 2008 সালে যে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়েছিল, তারপর থেকে দেখা যাচ্ছে ইউএস এর যে হেজেমনি রয়েছে গোটা বিশ্বে, সেখানে এক ধরনের চ্যালেঞ্জ ঠুকে যাচ্ছে এশিয়ার একটা দেশ, তার নাম হচ্ছে চীন। চীন শুধুমাত্র অর্থনৈতিকভাবে না, মিলিটারির দিক থেকে, স্পেসের দিক থেকে, সব দিক থেকে ইউএসকে বিশাল লেভেলে চ্যালেঞ্জ করে যাচ্ছে, এবং চীন চারিদিক দিয়ে নিজের প্রেজেন্সটাকে বাড়ানোর চেষ্টা করছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মধ্য থেকে। এই কারণের জন্য বর্তমানে ইউএসএ সবচেয়ে বড় যদি চ্যালেঞ্জ কেউ থাকে, সেই চ্যালেঞ্জটা ছিল চায়না, চায়নাকে ডমিনেট করা। এবং চায়নাকে ডমিনেট করার জন্য ইউএস অনেকগুলো বলতে পারো পদক্ষেপ নিয়েছিল, কিন্তু সেগুলো বাংলাদেশে কিন্তু কোনোভাবে কার্যকর হয়নি। ঠিক আছে, সেটার জন্য বুঝতে হবে যে ইউএসএ কেন বাংলাদেশের ইলেকশনের মধ্যে মিডলিং করছে। বাংলাদেশের ইলেকশন 2024 সালে জানুয়ারি মাসে হয়েছে, এবং সেখানে আমরা অনেকগুলো বিষয় লক্ষ্য করতে পারি যেখানে হচ্ছে ইউএস বাংলাদেশের ইলেকশনের মধ্যে মিডলিং করা শুরু করে।
কিভাবে শুরু করে? সবার প্রথমত বাংলাদেশের যে রুলিং গভর্নমেন্ট আছে শেখ হাসিনার পার্টি তার বিরুদ্ধে মানব অধিকার লঙ্ঘনের অভিযোগ আনে। দ্বিতীয়ত কান্ট্রির যে ডেমোক্রেসি রয়েছে সেই ডেমোক্রেসি সম্বন্ধে সমালোচনা শুরু করে। শেখ হাসিনার দ্বারা একটা হচ্ছে এলিট প্যারামিলিটারি ফোর্স তৈরি করা হয়েছিল যার নাম ছিল হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এটাকে সম্পূর্ণরূপে ব্যান করে দেয়, এটাকে নিষেধাজ্ঞা করে দেয় এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের যে বিভিন্ন ধরনের অফিসারগুলো আছে তাদেরকেও ব্যান করে দেয়। একইভাবে এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের যে মেম্বাররা ছিল তারা বিভিন্নভাবে এক্সট্রা জুডিশিয়াল কিলিংস করে বা মানুষকে হচ্ছে ডিসঅ্যাপিয়ার বা অদৃশ্য করে দেয়, সেই বিষয়টা সম্বন্ধে তুলে বাংলাদেশের যে বলতে বিপক্ষ দল আছে সেই বিপক্ষ দল বিএনপির যে বিভিন্ন লিডারগুলো আছে তাদের সাথে দেখা করে এবং বাংলাদেশের ডেমোক্রেসি সম্বন্ধে বহু কথা বলে। বাংলাদেশের ইলেকশনের সময় থেকেই ইউএসএ চেষ্টা করে যাতে শেখ হাসিনা সরকার সম্পূর্ণরূপে ইলেকশনটা জিততে না পারে এবং তারা সরে গিয়ে নিজের একটা পছন্দ মতো সরকার সেখানে বসাতে পারে, কিন্তু আলটিমেটলি সেটা হয়নি। জানুয়ারি মাসে ইলেকশনে জিতে যায় শেখ হাসিনা। এখন প্রশ্ন আসে বন্ধুরা, ইউএসএ শেখ হাসিনাকে কেন সেখান থেকে সরাতে চাইতো? এটার মেন কারণটা ছিল বন্ধুরা, তোমরা যদি দেখো এটার মূল কারণ হচ্ছে আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি। প্রথমত ইউএসএর একটা স্বার্থ তো অবশ্যই ছিল হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে। সবার প্রথমত দেখো শেখ হাসিনা কি করেছে যার জন্য ইউএস শেখ হাসিনার উপর রাখছিল। সবার প্রথম বিষয়, বাংলাদেশে চাইনিজ ইনভেস্টমেন্টের পরিমাণ বিশাল পরিমাণে বেড়ে চলছিল ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টগুলোতে, যেটা ওয়াশিংটন ডিসি বা ইউএসএ খুব একটা ভালোভাবে জিনিসটা নেয়নি। 2020 সালে ইউএসএ বাংলাদেশকে ইনভাইট করে কোয়াডে যুক্ত হওয়ার জন্য। কোয়াডটা কি? কোয়াডটা হলো 4টা দেশের একটা সিকিউরিটিগত একটা অ্যালায়েন্স, যেটার মধ্যে ভারত রয়েছে, ইউএসএ রয়েছে, জাপান রয়েছে এবং অস্ট্রেলিয়া রয়েছে। এই গ্রুপে বাংলাদেশকেও বলা হয় জয়েন করার কথা, কিন্তু শেখ হাসিনা জয়েন করে না এবং শেখ হাসিনা পুরোপুরিভাবে এমন ভাব দেখিয়ে দেয় যে সে এমন একটা ফরেন পলিসি নিয়ে চলবে যেটা সম্পূর্ণরূপে ইন্ডিপেন্ডেন্ট, সেখানে কারো কোনো কথা চলবে না। শেখ হাসিনা চায়না এবং ইউএস এর মধ্যে ব্যালেন্স করতে চেয়েছিল, কিন্তু চায়না এবং ইউএস এর মধ্যে ব্যালেন্স করা সহজ না, ঠিক আছে? এবং সেই কারণের জন্য বলতে পারো প্রথম থেকেই আমেরিকা শেখ হাসিনার উপর একটু রেগে ছিল। ইভেন চাইনিজ যে এনভয় রয়েছে, চাইনিজ এনভয় হচ্ছে বাংলাদেশকে ওয়ার্নিং করেছিল তারা যাতে কোনো অ্যালায়েন্সের মধ্যে যুক্ত না হয়। সেই সময় শেখ হাসিনা বলেছিল যে আমরা সম্পূর্ণরূপে একটা বাইলেটারাল রিলেশন মেনটেন করব, যেটা হচ্ছে আমরা নিজেদের ফরেন পলিসি যেখানে মেনটেন করব, ঠিক আছে? এবং তারপর ঢাকা হচ্ছে একটা ইন্দো প্যাসিফিক একটা আউটলুক রিলিজ করে, যেখানে পুরোপুরিভাবে এই জিনিসটা বলেছিল যে আমরা ইন্দো প্যাসিফিক রিজনে নিজের মতো করে কাজ করব। এই কারণের জন্য ইউএসএ যেহেতু শেখ হাসিনাকে নিজের গ্রুপে নিয়ে আসতে পারছিল না এবং অন্যদিকে শেখ হাসিনা চায়নার সাথে সম্পূর্ণরূপে একটা ভালো সম্পর্ক বজায় রাখছিল, সেই কারণের জন্য ইউএসএ বাংলাদেশের উপর বা শেখ হাসিনা সরকারের উপর কিন্তু একটু রেগেছিল বলতেই পারে। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, তাহলে ইউএস এর ইন্টারেস্টটা কি বাংলাদেশের ক্ষেত্রে? কেন বাংলাদেশে ইউএসএ বারবার আসতে চাচ্ছে? ইউএস এর ইন্টারেস্টটা হচ্ছে বাংলাদেশের একটা আইল্যান্ড রয়েছে, সেই আইল্যান্ডটার নাম হচ্ছে সেন্ট মার্টিন আইল্যান্ড। এই আইল্যান্ডটা ইউএস এর হচ্ছে মেন ইন্টারেস্ট। 3 কিমি স্কয়ার হচ্ছে এটা, টোটাল হচ্ছে আয়তন বলতে পারো। এটা কোথায় রয়েছে? বাংলাদেশের চট্টগ্রাম এবং মায়ানমার যে বাউন্ডারি আছে সেই অঞ্চলের যে এই অঞ্চলটাতে রয়েছে। এটার গুরুত্ব কি? এটার গুরুত্ব, ইউএস নিজের একটা এনজিও আছে ইউএস এর, সেই এনজিওটার নাম হচ্ছে জাস্ট আ মিনিট, ইউএস নেভাল ইনস্টিটিউট। ইউএস নেভাল ইনস্টিটিউট এটা হচ্ছে নন প্রফিট একটা ইন্ডিপেন্ডেন্ট ফোরাম। এটা হচ্ছে ইউএস এর নেভির বা ইউএস এর গোটা বিশ্বে কোন কোন জায়গায় ইম্পর্টেন্ট পয়েন্ট আছে সেগুলো নিয়ে আলোচনা করে। এই যে বলতে পারো ইউএস নেভাল ইনস্টিটিউশন একটা জার্নাল রিলিজ করেছিল বা একটা রিপোর্ট রিলিজ করেছিল, সেই জায়গাটাতে ডিসকাস করেছিল এই যে অঞ্চলটা রয়েছে যার নাম হচ্ছে সেন্ট মার্টিন আইল্যান্ড, এবং অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের ইম্পর্টেন্সটা আলোচনা করেছিল। দেখো বন্ধুরা, বাংলাদেশের যদি লোকেশন দেখো, বাংলাদেশের লোকেশন হচ্ছে বে অফ বেঙ্গলের মধ্যে, একদম নর্দার্ন এক্সট্রিম যদি দেখো বঙ্গোপসাগর, তাহলে বাংলাদেশের লোকেশন। এই লোকেশনটা ইন্ডিয়ান ওশিয়ানের মাঝখানে, এই কারণের জন্য বাংলাদেশের স্ট্র্যাটেজিক বা কৌশলগত রণকৌশলগত ইম্পর্টেন্স বিশাল হয়ে ওঠে। এই জায়গা থেকে ইউএসএ চেয়েছিল কোনোভাবে চাইনিজ যে নেভি আছে, চায়নাকে বলতে পারো হচ্ছে ব্লক করার জন্য,
এবং ইউএসএ নেভির জন্য লজিস্টিক একটা সাপোর্টের জন্য। এই পেপারটাতে কি কি বলেছে, কি বলছে, বাংলাদেশের সাথে কোঅপারেশন করে ইউএস নেভি কুড ইউজ দোজ বেসেস টু অবজার্ভ চাইনিজ প্রজেক্ট। তো বাংলাদেশে যে নেভাল বেসগুলো আছে সেগুলোকে ইউএস ব্যবহার করতে চাইতো এবং ব্যবহার করার মাধ্যমে যে বিভিন্ন ধরনের চাইনিজ প্রজেক্ট যেগুলো আছে সেই প্রজেক্টগুলোকে সম্পূর্ণ কন্ট্রোল করতে চাইতো, সেটার উপরে নজরদারি রাখতে চাইতো। একই বলছে বাংলাদেশ ইউনাইটেড স্টেটকে একটা অ্যাডভান্টেজ দিতে পারে ইন গার্ডিং দ্য মালাক্কা স্ট্রেইট। আমরা আগের দিনের ভিতরে মালাক্কা স্ট্রেইটের কথা বলেছিলাম। সেই মালাক্কা স্ট্রেইট আমরা কি বলেছিলাম, মালাক্কা স্ট্রেইট হচ্ছে এমন একটা পয়েন্ট যেই পয়েন্ট দিয়ে চাইনিজ বিজনেস সম্পূর্ণরূপে চলে। চাইনিজ এক্সপোর্ট, চাইনিজ ইন্ডাস্ট্রির জন্য এবং চাইনিজ এনার্জি সিকিউরিটির জন্য মালাক্কা স্ট্রেইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ইউএসএ চাইতো মালাক্কা স্ট্রেইটের উপরে সম্পূর্ণ নজর রাখতে। ইউএস এর বর্তমানে সম্পূর্ণ যদি বে অফ বেঙ্গল দেখো, বে অফ বেঙ্গল এরিয়ার ক্ষেত্রে বা বঙ্গোপসাগরের ক্ষেত্রে ইউএস এর নিজস্ব কোনো নেভাল বেস নেই। এই কারণের জন্য ইউএস সেখানে তৎপর হয়ে উঠেছিল একটা নেভাল বেস তৈরি করার জন্য, এবং সেটার জন্য সবচেয়ে ভালো যদি কোনো জায়গা থাকতো সেটা ছিল হচ্ছে বাংলাদেশ। একবার যদি বাংলাদেশে ইউএসএ যদি ঢুকে যেত তাহলে সেখান থেকে খুব সহজেই মালাক্কা স্টেটকে কন্ট্রোল করতে পারতো। এবং শুধুমাত্র মালাক্কা স্টেট না, মালাক্কা স্টেটের বিপক্ষ হিসাবে বলতে পারো, বিকল্প হিসাবে চায়না আরেকটা প্রজেক্ট করছিল মায়ানমারের সাথে, চায়না মায়ানমার ইকোনমিক করিডর। এই করিডর যেটা আছে, এই করিডরটা মায়ানমারের ইয়াঙ্গন এবং টিয়াওপিউ থেকে সোজা হচ্ছে ম্যান্ডালে হয়ে চায়নাতে প্রবেশ করে। আর বাংলাদেশ হচ্ছে এটা। এটা হচ্ছে বাংলাদেশ সম্পূর্ণ, এবং বাংলাদেশের লোকেশনটা কোথায়, বে অফ বেঙ্গলে। ঠিক আছে, এখন কোনোভাবে যদি ইউএসএ এই অঞ্চলটার মধ্যে যদি বেস তৈরি করতে পারতো, এখান থেকে মালাক্কা স্টেট যেটা আছে সেটাকেও কন্ট্রোল করতে পারতো, এবং অ্যাট দ্য সেম যে তাদের অল্টারনেটিভ যে রোডটা রয়েছে যেটার নাম হচ্ছে চায়না মায়ানমার ইকোনমিক করিডর, সেটাকেও কন্ট্রোল করতে পারতো। তাহলে খুব ভালোভাবেই নজরদারি করতে পারতো। এই কারণের জন্য বর্তমানে ইউএসএ পুরোপুরিভাবে বাংলাদেশের উপর ফোকাস করেছিল, এবং শেখ হাসিনা ইউএস এর এই পরিকল্পনাটাকে কোনোভাবেই চরিতার্থ করতে দিচ্ছিল না। এই কারণের জন্য বলতে পারো ইউএসএ শেখ হাসিনার উপর একটু বলতে পারো ক্ষুব্ধ ছিল, এবং যার ফলে আমরা দেখতে পারি বাংলাদেশে বিশাল পরিমাণে একটা কু হয়ে যায়। বাংলাদেশের স্টুডেন্টরা ভাবছে তারা বিশাল কিছু করে ফেলেছে, তাহলে জয় করে ফেলেছে, বাট রিয়ালিটি সেটা না। রিয়ালিটি অন্য। রিয়ালিটি হচ্ছে বাংলাদেশে কু করেছে হচ্ছে ইউএসএ, সেটা বাংলাদেশি স্টুডেন্টদের কোনো কৃতিত্ব নেই। এবং কু করার পরে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ছিল সেটা হচ্ছে কু করার পরে কাকে হচ্ছে আমরা সরকারে রাখবো। জেনারেলি বাংলাদেশের সরকার যদি দেখো, বাংলাদেশের জেনারেল পপুলেশন যদি বলো, বাংলাদেশের জেনারেল পপুলেশন হচ্ছে ইউএস কে পছন্দ করে না। এক কথা ইউএস কে পছন্দ করে না কেন, ইউএস এর অনেক স্ট্যান্স রয়েছে যেগুলো হচ্ছে পছন্দ করে না বাংলাদেশিরা। ঠিক আছে, এখন সেই জায়গায় যদি জামাতে ইসলামী যদি পাওয়ারে আসতো, ইউএস এর সাথে মিলে চলতো না। ঠিক আছে, একইভাবে বিএনপিও যদি আসতো, বিএনপি কতটা ইউএস এর সাথে মিলে চলতো, হয়তো চলতো, কিন্তু জামাতে ইসলামী পাওয়ারে আসার বিশাল একটা চান্স ছিল। তো ইউএসএ সেই ধরনের কোনো রিস্ক নেয়নি। রিস্ক না নিয়ে তাদের যে তাসির তুরুপটা যে রয়েছে তার নাম ছিল হচ্ছে মোহাম্মদ ইউনিস, যাকে ইউএস নোবেল দিয়ে এত বড় করেছে, তাকে গভর্নমেন্টের মধ্যে বসিয়ে দেয়। এখন ইউএস বাংলাদেশের মধ্যে কি করবে? এখন ইউএস বাংলাদেশের মধ্যে সবার প্রথম যেটা করবে, সবার প্রথমে হচ্ছে নেভাল বেস যেটা আছে, নেভাল বেস তৈরি করবে। নেভাল বেস, যাতে চায়নাকে ইউএস ভালো মতো বাংলাদেশ থেকে কন্ট্রোল করতে পারে। শুধুমাত্র কি তাই না, এখন ইউএস বাংলাদেশের মধ্য থেকে নর্থ ইস্টার্ন প্রভিন্স যেটা রয়েছে, ভারতের উত্তর পূর্ব ভারতের কিছুটা অংশ, মায়ানমারের যে চীন স্টেট সেটা, মিজোরাম, মণিপুর এই অঞ্চলটা, এবং বাংলাদেশে যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলটা রয়েছে সেখানে অপারেশন চালাবে একটা ক্রিশ্চিয়ান কান্ট্রি তৈরি করার জন্য, বা খ্রিস্টান একটা দেশ তৈরি করার জন্য, যার নাম দেবে হচ্ছে জোগাম। জোগাম নামে একটা দেশ তৈরি করার প্ল্যান আছে, ল্যান্ড অফ দ্য জোস। জোগাম বলে একটা দেশ তৈরি করবে, যেটা ভারতের জন্য একটা বড় সড়ো চ্যালেঞ্জ বলতে পারো, এবং বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ, ডেফিনেটলি চ্যালেঞ্জ। কিন্তু চট্টগ্রাম প্রভিন্স যেটা আছে, চট্টগ্রাম অঞ্চল যেটা রয়েছে, পার্বত্য অঞ্চল, সেটাও কিন্তু এটার আন্ডারের মধ্যে রয়েছে। তো কেউ যদি এখন লাফিয়ে থাকে যে ইউএস মোহাম্মদ ইউনুস চলে আসছে,
মোহাম্মদ ইউনূস ইউএস এর জন্য বাংলাদেশের জন্য বিশাল কিছু করে দিবে, ডেফিনেটলি ইকোনমিক বেনিফিট পাবে। কিন্তু ইকোনমিক বেনিফিট দেওয়ার পরে বাংলাদেশ থেকে যে ইউএসএ যে বিষয়গুলো নিবে, যাহা কিছু নিয়ে যাবে, সেটা হচ্ছে ভাবা যায় না। ইভেন এমনটা হতে পারে বাংলাদেশের মধ্যে কেওস তৈরি হতে পারে, কারণ ইউএস এর হিস্ট্রি আছে। ইউএস যেখানে যেখানে ইন্টারভেন করেছে সেই সব জায়গায় শান্তি শৃঙ্খলা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়েছে, এবং সেটা এক্সাম্পল তোমরা পেয়েও গিয়েছো। মোহাম্মদ ইউনূস যখন প্রধান উপদেষ্টা হয়, উপদেষ্টা হওয়ার পরে বাংলাদেশে যেসব টেররিস্ট গুলো ছিল সেগুলোকে ছেড়ে দিয়েছিল। সেই টেররিস্টদের মধ্যে হচ্ছে চীন কুকি টেররিস্ট যেগুলো ছিল, ঠিক আছে, চীন কুকি টেররিস্ট যারা ছিল, ঠিক আছে, তাদেরকেও ছেড়ে দিয়েছিল। এখন এই টেররিস্ট গুলোই কিন্তু বাংলাদেশে যে চট্টগ্রাম হিল ট্র্যাক রয়েছে সেখানে সমস্যা তৈরি করছে। ঠিক আছে বন্ধুরা, তো যারা যারা ভাবছো যে ইউএসএ হচ্ছে বাংলাদেশকে বাঁচিয়ে নেবে, মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে বাঁচিয়ে নেবে, একদম ভুল ধারণা। মোহাম্মদ ইউনূস পুরোপুরি ভাবে ইউএসএ এর স্টুজ হিসাবে কাজ করবে, এবং সম্পূর্ণরূপে ইউএসএ যাতে ফায়দা হয় সেই হিসাবেই তারা কাজ করবে, এর বাইরে কিছু করবে না। তোমরা যদি আমাদের কথা বিশ্বাস না করো, যে আমি যেগুলো কথা বলছি সেগুলো যদি ভুল হয়, আমি যে ভিডিওগুলো দিয়েছি সেই ভিডিওগুলো যেগুলো আমি দিয়েছি সেগুলো হচ্ছে তোমরা সার্চ করে দেখে নিও, ঠিক আছে। ইউএস নেভাল ইনস্টিটিউশনে গিয়ে তুমি সার্চ করো, কোনো একটা রিপোর্ট বাংলাদেশ সম্বন্ধে পেয়ে যাবে, ঠিক আছে, সেখানে এগুলো লেখা আছে। সিমিলারলি বাংলাদেশে যে ইউএসএ মেন্টাল ইন্টারফেয়ার করছিল সেটার জন্য ফার্স্ট পোস্টে একটা পোস্ট দেওয়া হয়েছে, সেটা তুমি দেখো। তো সেগুলো দেখলে অটোমেটিকলি তোমাদের আইডিয়া সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এখনো কেউ মূর্খের স্বর্গে বাস করো না যে মোহাম্মদ ইউনূস তোমাদের জন্য ভালো করবে। বাংলাদেশের জন্য খুব খারাপ পরিস্থিতি আছে, যা সেটা সময়ের অপেক্ষা, সে কি করে। ধন্যবাদ।